বর্ণালী কল্যাণদা, তাহলে আজকে মোটামুটি প্রায় 6 মাস পরে একটা জবনিকা পতন হলো। আজকে আদালত তার রায় ঘোষণা করেছে। এই 6 মাসে আমরা অনেক কিছু দেখেছি। সেই আগস্ট মাস থেকে অনেক দ্রোহ বিদ্রোহ, কার্নিভাল ইত্যাদি ইত্যাদি অনেক কিছু দেখেছি। কর্মবিরতি সব কিছুই দেখলাম। তার মাঝখানে আমরা মেদিনীপুর মেডিকেল কলেজের ঘটনাও দেখেছি। নানা রকম একে অপরকে দোষারোপ ইত্যাদি ইত্যাদি সব কিছুই দেখলাম। আজকে এই রায় ঘোষণার পর একদল প্রবলভাবে উচ্ছ্বসিত যে আমাদের কথাটাই ঠিক প্রমাণিত হলো। আর এক দলের বক্তব্য হচ্ছে গিয়ে সঞ্জয়কেই ধনঞ্জয় বানানো হলো। অর্থাৎ তারা ঠাড়ে ঠাড়ে এটাই বলতে চাইছে যে সঞ্জয় রায় হয় নির্দোষ অথবা সে একা নয়। মানে এখনো পর্যন্ত যা পজিশন, যে কয়েকজনের কথাবার্তা বা বডি ল্যাঙ্গুয়েজ এরকমই যে তারা মনে হয় এবার মোমবাতি হাতে রাস্তায় নামবে, যে সঞ্জয় রায়ের নিঃশর্ত মুক্তি চাই। এরকমও দাবি হয়তো তারা করতে পারে। আবার একদল বলছে না, সে একা নয়, একাধিক ব্যক্তি ছিল। এবার তারা একাধিক ব্যক্তি ছিল এটা এতটাই জোরের সঙ্গে বলছে যেন তারা তদন্ত করেছে এবং করে তাদের হাতে কোনো অকাট্য প্রমাণ রয়েছে, যে প্রমাণ কোর্টের রায়ে, আদালতের রায়ের থেকেও উপরে। তো এই সব কিছু মিলিয়ে এই প্রায় 6 মাস ধরে বাংলার রাজনীতিতে একটা বিশাল উত্থান পতন, মানে বলা যেতে পারে হয়তো গত 12-15 বছরের মধ্যে, মানে ওই সিঙ্গুর নন্দীগ্রাম আন্দোলনের পর বাংলার রাজনীতি এত উত্তাল মনে হয় এর মাঝখানে আর হয়নি। আজকের দিনে দাঁড়িয়ে তোমাদের অনুভূতি বা তোমাদের এই পুরো যে টাইম পিরিয়ডটা গেল, এই টাইম পিরিয়ডে তোমাদের অবজারভেশনগুলো আরেকবার একটুখানি পর্যালোচনা করার জন্যই আমরা বসেছি। শুরুটা করলাম না, প্রথম কথা হচ্ছে যে 9ই আগস্টে ঘটনাটা ঘটে যাওয়ার পর যে সিচুয়েশন ছিল, তারপরে তুমি 6 মাস বললে, 6 মাস নয়, এখনো পুরো 6 মাস হয়নি, প্রায় 6 মাস বলতে পারো। তো এতদিন পরে যে জুনিয়র ডাক্তার ফ্রন্ট যারা সামনে, আর তার পিছনে সিপিএম, বিজেপি ইত্যাদি যারা আছে, সেটা আমরা মোটামুটি একটা আন্দাজ করতে পারি এই শক্তিটা। কিন্তু এই জুনিয়র ডক্টর ফ্রন্ট তারা এখনো পর্যন্ত যে মেজাজে কথা বলছে, তাদের বোধহয় বাস্তব জ্ঞানটা নেই। সিচুয়েশনটা যে কোথা থেকে কোথায় চলে গেছে, সেটা তারা বুঝতে পারছেন না। তারা যে এখন, যাদেরকে এক সময় তারা যখন আন্দোলন হচ্ছিল তখন কলকাতার মধ্যবিত্ত যারা মনে করে মমতা একটা ফালতু মহিলা, মমতা একটা বস্তির মেয়ে, মমতার দ্বারা কোনো শাসনকারী চালানো ক্ষমতা নেই, কিছুই বোঝে না ইত্যাদি ইত্যাদি, তো তারা মানে অত্যন্ত অযোগ্য একজন ব্যক্তির প্রতি তাদের যে বিতৃষ্ণা, তা থেকে তারা এই আন্দোলনকারী জুনিয়র ডক্টর ফ্রন্টের এই সমস্ত আন্দোলনকারীদেরকে বলেছিল, কি ভগবানের মতো এরা সব বাচ্চাগুলো, মানে প্রকৃত অর্থে মানে ভগবানের বাচ্চা আর কি এরা, সেই ভগবানের বাচ্চারা এরকম আন্দোলন করছে। সুতরাং আমাদের নৈতিক কর্তব্য এদের পাশে দাঁড়ানো। পরবর্তীকালে বুঝে গেছে এরা কতটা ধান্দাবাজ। যখন নাকি ওই মানে ফাইনাল যে মিটিংটা হলো, সেখানে যখন নাকি মমতা ব্যানার্জি ওই 354 জন না কতজনের যে লিস্টটা তুলে ধরলেন, তার সাথে সাথে ওই সাপের মাথায় ধুলো পড়ে না, সেরকম হয়ে গেল। মুখ দিয়ে আর একটা কথা বেরোলো না। তারপরে তাড়াতাড়ি এখানে এসে বলল, কাকু কাকিমার অনুরোধে আমরা অনশন তুলে নিচ্ছি। তো এইসব বুজরুকি, এইসব মানুষ এখন বুঝে গেছে। এখন তাদের আন্দোলনে ওই শুধু সিপিএম বিজেপি লোকেরাই যাবে, সাধারণ লোক আর যাচ্ছে না। 14 তারিখ দেখে যারা ভেবেছিল যে তারা বোধহয় একেবারে দুনিয়াটা মানে তাদের হাতে এসে গেছে, বিপ্লব চলেই, বিপ্লব এসে গেছে, রাজ্যটা আমার হাতে এসে গেছে, এবার মমতা এখন
কবে হেলিকপ্টার নিয়ে কোথা থেকে পালাবে, নবান্ন থেকে না কালীঘাট থেকে, সেটাই হয়তো তারা মনে মনে ভাবছিল। হ্যাঁ, তো যাই হোক সেসব, কিন্তু আমি অন্তত বলবো একটা শেখার কথা, সেটা হচ্ছে যে ক্রাইসিসের মধ্যে হ্যাঁ এই সরকার পড়েছিল, ঘটনাচক্রে যে ক্রাইসিসের মধ্যে পড়েছিল, এবং সেখান থেকে মমতা ব্যানার্জি যেভাবে তার সহিষ্ণুতা দিয়ে হ্যাঁ তার মানে ঠান্ডা মাথায় সমস্ত বিষয়টাকে ট্যাকেল করে কোনো রকম লাঠিগুলি না চালিয়ে যেভাবে সিচুয়েশনটাকে আস্তে 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 তার মানে নিয়ন্ত্রণে নিয়ে এসছেন, হ্যাঁ হ্যাটস অফ। এবং আমার মনে হয় যে কোনো রাষ্ট্র নায়কের শেখা উচিত। এই জিনিস যদি উত্তরপ্রদেশে হতো তাহলে কি হতো আমরা কল্পনা করলে শিউরে উঠি। সুতরাং আজকে আমার একটা কথাই বলবো, আর এই যে যারা এইসব বলছে না, হ্যাঁ বিশেষ করে এই মানে নির্যাতিতার মা বাবা, তাদেরও মাথাটা গেছে। কারণ আমি তাদেরকে দোষ দিই না, তারা এখন মানে শোকে তাদের তো সেই সমস্ত কিছু ভাবনা চিন্তা করার সুস্থ মস্তিষ্কে সেটা সম্ভব নয়। হ্যাঁ, একটা শোকের থেকে মানুষ একটা অন্যরকম একটা ট্রমায় চলে যায়। সুতরাং তারা যেটা বলছে তারা যে তাদের আশেপাশের লোকেদের থেকে শুনে বলছে যে ওখানে একজন নয়, একজনের দ্বারা হবেই না। এসব বড় বড় ডাক্তার, তারা কত বড় বৈজ্ঞানিক, তারা সব বুঝে গেছে ওখানে একজন নয় অনেকে ছিল। অথচ সিবিআই কিছুই এতদিন ধরে কিছু খুঁজে পেল। আর সন্দীপ ঘোষকে ওই খুনের মধ্যে ঢোকানো হচ্ছে, চেষ্টা করা হচ্ছে। এটা করে না সন্দীপ ঘোষ যে আরো অন্যান্য অন্যায়গুলো করেছে সেখান থেকে বেরিয়ে যাওয়ার রাস্তা করে দিচ্ছে তাদের। আজকে তো কেউ তো বলেনি যে সন্দীপ ঘোষ দুর্নীতি করেনি, তিনি একদম ধোয়া তুলসী পাতা, কেউ বলেনি। হ্যাঁ, একটা সময় মমতা ব্যানার্জি যে কোনো কারণেই হোক হয়তো মানে নানা রকম হয়, সরকার থাকতে গেলে নানা রকম ভুল বোঝা, তার সম্বন্ধে একটা ভুল ধারণা তৈরি হয়েছিল, ভেবেছিলেন হয়তো খুব বিশ্বস্ত লোক, আর তিনি যে তলায় তলায় এইভাবে মানে সর্বনাশ করছেন, হ্যাঁ মানে জনস্বাস্থ্য বলবো না, মানে স্বাস্থ্য ব্যবস্থার যে সর্বনাশ করছেন সেটা ভুল ভাঙতে মমতার একটু সময় লেগেছে। এবং তার খেসারত, এবং সবচেয়ে বড় ভুল যেটা হয়েছে সেটা হচ্ছে ওই রকম কাণ্ডের পর তাকে ন্যাশনাল ইয়েতে ট্রান্সফার করা, সেটা মমতা ব্যানার্জি কিন্তু পরে সাথে সাথে বুঝে গেছেন। এবং তারপরে যে তার বিরুদ্ধে যখন নাকি তার ওই ইয়েটা উঠে গেল, সমর্থন পরোক্ষ হোক প্রত্যক্ষ হোক যাই বলো, সেটা যখন হাত থেকে উঠে গেল, তারপর কিন্তু তাকে আর রেয়াত করা হয়নি। তার বিরুদ্ধে যত রকম মানে ব্যবস্থা নেওয়ার প্রশাসনিক সমস্ত কিছু করা হয়েছে। কিন্তু তাকে এখন যদি মানে এইরকম ভাবে একটা মানে প্রচারের মধ্যে আনা হয় যে সন্দীপ ঘোষই ওকে সুপারি দিয়েছে, সে তাকে দিয়েই এগুলো করানো হয়েছে, এবং সে আরো সঙ্গপাঙ্গ পাঠিয়েছে, সবাই মিলে তাকে ধর্ষণ করেছে, সবাই মিলে তাকে পিটিয়েছে, সবাই মিলে তাকে খুন করেছে, এগুলোর কোনো প্রমাণ নেই। এগুলো হচ্ছে আমার মনে এই যে প্রি অকুপাইড মাইন্ড বলে না, আগের থেকে আমি ধরে নিচ্ছে সমস্ত অপকর্ম পিছনে মমতার মদত আছে, সমস্ত অপকর্মের পিছনে সরকার আছে, সমস্ত কনস্পিরেসির পিছনে ইয়ে আছে। অর্থাৎ এইরকম একটা মাইন্ড যদি থাকে তাহলে এরকম ধরনের ভুল জায়গায় চলে যাবে। মাঝখান দিকে হচ্ছে কি, আজকে যে সন্দীপ ঘোষের মতো লোক যে অন্যায়গুলো করে গেল, এবার সেগুলো হয়তো মানে বিষয়টা ইয়ে হালকা হয়ে যাবে বা ইয়ে পেয়ে যাবে, মানে সেটার বিচার হবে কিনা ঠিক মতো সেটাও আমি জানি না। আমরা চাই সেই বিচারটা হোক, যে যা অন্যায় করেছে তার বিচারটা হোক। এবং এই যে সমস্ত কল্পনার যে গল্প যে এতদিন ধরে চললো নানা রকম, আমি আর সেই পয়েন্টগুলো উল্লেখ করতে চাই না। এই মানে আমাদের এখানে যে কাগজ না পড়লে পিছিয়ে পড়তে হয়, সে আজকে যে কতগুলো পোস্তগালাটা কি সব দিয়েছে, সেখানে বলছে খাবারের প্যাকেটটা কেন সরিয়ে ইয়ে হয়ে গেল, খাবারের প্যাকেটের মধ্যে কি থাকবে, 150 গ্রাম থাকবে। মানে এই যে অদ্ভুত সমস্ত কথাবার্তা, এদের কোথায় গেল, ইয়ে হলো, মানুষকে একটা মানে বিভ্রান্ত করার একটা সীমানা থাকা উচিত। ওই যেটা আপনি বললেন যে প্রি অকুপাইড নোশন, মানে আগে থেকেই তারা ধরে রেখেছে, সেই হিসেবে পরপর যুক্তি হয়ে যাচ্ছে তারা। হ্যাঁ, যে আসলে যে সঞ্জয় ইয়ে সেই যে আসল খুনি, তিনি একাই যে এটা করেছেন, এটা তো আগামীকাল এটা তো প্রমাণ হবে। আজকেও তো যা বলে দিল, হ্যাঁ যে তুমি দোষী, ও বলে আমাকে পাঠাচ্ছে, ওটা তো ওকে বলতেই হবে। আর কারণ আজকে সবাই মিলে তাকে তো শহীদ বানাবার চেষ্টা করা হয়েছে না, তিনি সে দোষী নয়। হ্যাঁ, শুধু তাকে
মানে তাকে সবাই মিলে নাকি ওই ইয়ে করছে, দোষী সাব্যস্ত করছে, তাকে দাবার বোড়ে বানাচ্ছে, এই সমস্ত কথাবার্তা বলা হয়েছে। তো আজকে একটা যে অপরাধী তাকে যদি বাঁচানোর জন্য এরকম ভাবে মানে জনমত তৈরি করা হয়, তাহলে এর চেয়ে বড় অপরাধ আর কিছু হতে পারে। হ্যাঁ, তো এর মাঝখানে তো এবার মনে হয় ওরা সঞ্জয় রায়ের রেহাইয়ের দাবিতে আন্দোলন করতে নামবে, এরকমই একটা। এরকম নয়, কিন্তু সঞ্জয় রায়কে যত রকম ভাবে মদত দেওয়া যায়, হ্যাঁ, কারণটা হচ্ছে সঞ্জয় রায় যদি ফাঁসিতে চলে যায় তাহলে তো মমতার জয় হয়ে যাবে না। সুতরাং এটাকে ঝুলিয়ে রাখতে হবে। সঞ্জয় রায়কে একজন যে প্রাইম সাসপেক্ট শুধু নয়, একমাত্র সাসপেক্ট, এবং যার বিরুদ্ধে সমস্ত প্রত্যক্ষ প্রমাণ, আর কাউকে আনাই যাচ্ছে না, সমস্ত প্রত্যক্ষ প্রমাণ যার বিরুদ্ধে রয়েছে, তাকে যখন কেউ বলছে ও বলির পাঁঠা, তার মানেটা হচ্ছে গিয়ে তাকে নির্দোষ প্রমাণ করার চেষ্টা করা হচ্ছে। বলির পাঁঠা কি, মানে একজন নির্দোষ কাউকে বলি দেওয়া হচ্ছে, একটা পাঁঠা তাকে বলি দেওয়া হচ্ছে, সে কোনো দোষ করেনি, তাকে বলি দেওয়া হচ্ছে। তো সেটা একটা ধর্মীয় রীতিনীতি হোক বা যে কোনো কারণেই হোক, তাকে বলি দেওয়া হচ্ছে, সে পাঁঠা তো কোনো দোষ করে। তো সেই জিনিসটা যখন সঞ্জয় রায়কে এই বিশেষণটা দেওয়া হচ্ছে, তার মানে সঞ্জয় রায় নির্দোষ, এটা তারা প্রমাণ করার চেষ্টা করছে, মানে ঠাড়ে ঠোরে বলছে। আর আপনি যে কথাটা বললেন, হ্যাঁ, প্রিঅকুপাইড নোশন থেকেই একটা কিছু, যে হ্যাঁ তৃণমূল করছে বা মমতা ব্যানার্জি করছে, অতএব সব জিনিসটাই খারাপ, এরা পুরোটাই আগে থেকে সাজিয়ে রেখেছে। এবং ইয়ে যেটা বললেন আপনি বলছিলেন সন্দীপ ঘোষের ওই ট্রান্সফারের ব্যাপারটা, এটা সেই সময় তার বিরুদ্ধে, হ্যাঁ, এটা নিয়ে অনেকে অনেক বক্তব্য রেখেছেন, এবং এটা উচিত হয়নি, ডেফিনেটলি হয়নি। আমিও একজন সাধারণ নাগরিক হিসাবে এটা বলবো। কিন্তু হ্যাঁ, সরকারেরও বেশ কিছু নিয়ম নীতি থাকে, যে তার বিরুদ্ধে কোনো রকম অভিযোগ তখনও পর্যন্ত ছিল না, মানে প্রত্যক্ষ কেউ অভিযোগ করেনি বা তার বিরুদ্ধে কোনো রকম করা, মানে তদন্ত হয়নি। তো সেই কারণের জন্য তাকে কোনো না কোনো একটা জায়গায় হয়তো পোস্টিং দিতে হতোই, এবং সেই জায়গাটা সরকারের একটা বলা যেতে পারে কি অ্যাডমিনিস্ট্রেটিভ যে রুলটা মেনটেন করতে গিয়ে একটা পলিটিক্যাল ব্লান্ডার করে বসেছিল, এবং যেটা আগুনে ঘৃতাহুতি দিয়েছিল। এটা আমি ব্যক্তিগতভাবে মনে করি। আরেকটা বিষয়, ওই মানে মিদনাপুরের বিষয়টা তুমি তুললে, সেটা নিয়ে কিছু বলিনি, মানে বলা হয়ে ওঠেনি। এই যে সিচুয়েশনটা চেঞ্জ হয়েছে, এটা কিন্তু যদি জুনিয়র ডাক্তাররা, মানে যারা নাকি আন্দোলন করছে এই ফ্রন্ট, তারা যদি এটা না বুঝে, যদি ওই যে আবার শুনলাম নাকি তাদের জিবি হয়েছে, সেখানে 50-50 হয়ে গেছে, একদল বলছে আমরা করব, কর্মবিরতি করব, আরেক দল বলছে না, কর্মবিরতি করা ঠিক হবে না। এটা তারা বুঝতে পেরেছে যে সিচুয়েশনটা আর আগের মতো নেই, সুতরাং এখন ওইটা চলে যাবে, এখন সেই বিষয়টা পেন্ডিং আছে। হ্যাঁ, সুতরাং কর্মবিরতিতে যাবে কিনা জানি না, কিন্তু এই যে সরকার যে স্টেপটা নিয়েছে, হ্যাঁ, সেটাতে তারা অত্যন্ত ক্ষুব্ধ। হ্যাঁ, তা আমি বলবো যে ওখানে যে জুনিয়র ডাক্তাররা এই মানে অপারেশন করতে গিয়ে, হ্যাঁ, অপারেশন করতে গেল উইদাউট সিনিয়রের সুপারভিশন ছাড়া, হ্যাঁ, এইটুকু জ্ঞান কি তাদের নেই যে এটা একটা বেআইনি কাজ আমি করছি? হ্যাঁ, এখন স্যালাইন, আরে স্যালাইন তো অবশ্যই, আর এটা কোনো অপরাধ নয়। হ্যাঁ, যেখানে স্যালাইনটা তো আগেও টেস্ট করা হয়েছে, আবারও টেস্টে পাঠানো হয়েছে। স্যালাইনের নিশ্চয়ই হবে, স্যালাইনের নিয়ে গিয়ে ওরা এখন হাতের কাছে ওই একটাই পেয়েছে। এবং এই স্যালাইনটা তো মানে বাকি মেডিকেল কলেজ বা বাকি হসপিটালে এই স্যালাইনটা ব্যবহার করা হচ্ছে, তো এটাও তদন্তের মধ্যে রয়েছে। মানে ইনফ্যাক্ট আমাদের বক্তব্যটা এই জায়গাটায়, যে যখন আরজিকর নিয়ে তদন্ত শুরু হয়েছে, তদন্তের আওতার মধ্যে অনেকে এসেছে, কিন্তু তাদের বিরুদ্ধে কোনো প্রত্যক্ষ প্রমাণ পাওয়া যায়নি, কিন্তু তা সত্ত্বেও এদের দাবিটা ছিল তাদেরকে নিয়ে গিয়ে ফাঁসি কাটে লটকে দেওয়া, মানে এদের পছন্দ মতো মানে অপরাধী ঠিক করতে হবে। এই যে থ্রেড কালচারের কথা বলে না, হ্যাঁ, তার মানেটা কি? থ্রেড কালচার মানে হচ্ছে এখন আমরা থ্রেড দেবো, সেই রকম একটা সিচুয়েশন আমাদের তৈরি করো, আমাদের বিরোধিতা কেউ করতে পারবে না। এবং তার তো প্রমাণ আমরা পেয়েছি, ওই যে ওখানে গিয়ে ঘেরাও করে ওদের প্রিন্সিপালকে দিয়ে ওই 49 জন না 54 জন কতজনকে ডাক্তারকে ওরা করে দিয়েছিল না, সাসপেন্ড করে দিয়েছিল, যে তোমরা হাসপাতালে ঢুকতে পারবে না। তারপর তারা আবার যাই হোক আন্দোলন করে কোর্টে গিয়ে তারপর তারা তাদের সুরা খানিকটা পেয়েছে। কিন্তু কথা হচ্ছে এটা কি প্রমাণ করে? যে তোমরা পাল্টা থ্রেট দিতে চাইছিলে,
চাইছিলে যে হাসপাতালটা আমরা চালাবো, হ্যাঁ, সরকার শুধু টাকা দেবে আর হাসপাতালটা চালাবো আমরা, স্বাস্থ্য দপ্তর ওখানে আমাদের কথাই চলবে। এই যে এটা থ্রেট নয়, মানুষ অত বোকা নয়। হ্যাঁ, মানুষ এই যে দিনের পর দিন এক দলকে শূন্য করছে আর আরেক দলকে জেতাচ্ছে, মানুষ অত বোকা নয়। হ্যাঁ, সুতরাং আজকে সিচুয়েশন পাল্টে গেছে। আমি বলবো যারা এই সমস্ত আন্দোলন করে তাদের রাজনৈতিক চরিতার্থ চরিতার্থ করার চেষ্টা করছে, হ্যাঁ, স্বার্থ চরিতার্থ করার চেষ্টা করছে, তারা সেই পথ থেকে বিরত থাকুন। যাতে কোনো রকম ভাবেই যাতে স্বাস্থ্য পরিষেবা বিঘ্নিত না হয় সেটা দেখুন। আর আপনাদের নিশ্চয়ই দাবি দেওয়া ভুল ত্রুটি, সরকার তো 100% ঠিক হতে পারে না, কেউ 100% ঠিক হতে পারে না, ভুল ভ্রান্তি হতেই পারে। এতগুলো লোককে নিয়ে সমস্ত একটা ব্যবস্থা চলছে, নিশ্চয়ই কোথাও কিছু ভুল ভ্রান্তি থাকতে পারে। কিন্তু তুমি জুনিয়ররা সিনিয়ররা অন্য জায়গায় ক্ষেপ মারবে আর জুনিয়ররা এই করবে, দিনের পর দিন এই চলছে। হ্যাঁ, কিন্তু আজকে যখন নাকি একটা এরকম মিসআপ হয়ে গেছে তখন সবার টনক নড়েছে। তো সরকার কি এটা জেনে শুনে চুপচাপ হজম করবে? এটা হতে পারে না দিনের পর দিন। আজকে সরকার তার জন্য ব্যবস্থা নিয়েছে এবং মানুষ এখন ধন্যি করছে। কারণটা হচ্ছে যে আজকে এই যে আমরা জানি ডাক্তারদের অনেকে ভগবান বলে, সেই সংখ্যাটা কিন্তু খুব কম। বেশিরভাগ লোক এখন আমরা দেখছি এটা সমাজের, আমি শুধু ডাক্তার বলে বলবো না, আজকে সমাজে ভালো লোক কটা, বেশিরভাগই তো নিজের ধান্দা নিয়ে ব্যস্ত। তা ডাক্তারদের মধ্যেও তাই, তারাও তো সমাজের থেকে উঠে এসেছে। সুতরাং সেইখানে আজকে এইরকম একটা ঘটছে, কিন্তু অন্যায় করে দিনের পর দিন পার পেয়ে যাবে এটা তো হতে পারে না। সরকারকে ব্যবস্থা নিতেই হবে যদি তার কারণ এই গরিব মানুষরা সরকারি ব্যবস্থার উপর নির্ভরশীল, সরকার দায়বদ্ধ এই গরিব মানুষগুলোর প্রতি। সুতরাং সরকারকে এই ব্যবস্থাটা নেওয়াটা অত্যন্ত সঠিক বলে মনে করি। বর্ণালীদি, আগস্ট মাস থেকে দেখলাম যে অনেকে উঠতি নায়ক নায়িকা গায়ক গায়িকা তারা হঠাৎ করে হয়তো বা কবি তারা এই দ্রোহকে সামনে রেখে কেউ দ্রোহ কবিতা লিখে ফেললো, কেউ দ্রোহের কার্নিভালে গান করে দুটো পয়সার রোজগার করে ফেললো, কেউ ক্রাউড ফান্ডিং করে পিকনিক টিকনিক ঘুরে ফেললো, কেউ বিভিন্ন পুরস্কারও সেরা হওয়ার পুরস্কারও পেয়ে গেল, অনেকে বেশ নিজের কেরিয়ারটা গুছিয়ে দু পয়সা কামিয়ে ফেললো। কিন্তু দিনের শেষে এখনো হয়তো এই নারী সুরক্ষা বা এই ব্যাপারগুলো নিয়ে মানুষের সচেতনতা কতটা হয়েছে সেটা নিয়ে আমাদের মধ্যে প্রশ্ন রয়েছে। কারণ এটা আমরা দেখেছি যে এই দ্রোহের কার্নিভালের থেকে অনেকের পরিচয় এবং সেই পরিচয়টা গিয়ে আবারও একটা এই ধরনের জঘন্যতম ঘটনার রূপ নিয়েছে। এটা আমরা এই বিগত 5-6 মাসের মধ্যে দেখেছি। তো দিনের শেষে নয়, এই যে এই পুরো সিস্টেম যেটা চললো, আজকে দাঁড়িয়ে তোমার কি মনে হচ্ছে? দেখো, প্রথম কথা হচ্ছে যে আমি এই আরজিকর কাণ্ড নিয়ে যে দুটো কথা বলবো, একটা হচ্ছে যে যারা এটা বিশ্বাস করে যে মেয়েটি নিপীড়িতা হলে, আমি আরজিকর নিয়ে বলছি না, আমি বলছি যে কোনো ধর্ষিতা মেয়ে তার শরীরটা যদি আগুনে পুড়িয়ে দেওয়া না হয়, যদি মোটামুটি অক্ষত থাকে, তাহলে প্রমাণ লোপাট হয়েছে এই কথাটা যারা বলে তারা আসলে ওই গণেশের মাথায় প্লাস্টিক সার্জারি হয়েছে এটাতে বিশ্বাস করে। তারা ভূত প্রেত দস্যি দানব ইত্যাদিতে বিশ্বাস করে, তারা বিজেপির এই সমস্ত প্রচারে বিশ্বাস করে যারা, তারাই একমাত্র বলতে পারে যে একটি মেয়ে যাকে ধর্ষণ করা হলো অথচ তাকে পুড়িয়ে ফেলা হয়নি, মোটামুটি তার শরীরটা অক্ষত আছে, তার চামড়া অক্ষত আছে, সেখান থেকে আরেকজনের কোনো ফ্লুইড পাওয়া যাবে, তার নোকের ডগা অক্ষত আছে, সেখান থেকে তার ফ্লুইড পাওয়া যাবে, তার যোনি অক্ষত আছে, সেখান থেকে অন্যের ফ্লুইড পাওয়া যাবে, লোম পাওয়া যাবে, যা এটা
সোয়াব পাওয়া যাবে, এটা যতক্ষণ পর্যন্ত আজকে যারা বলে প্রমাণ লোপাট, তারা বেসিক্যালি ওই গণেশের প্লাস্টিক সার্জারিতে বিশ্বাস করে। এটা 1 নম্বর। 2 নম্বর কথা হচ্ছে যে জুনিয়র ডাক্তারদের কাছে যারা শিক্ষিত, সিনিয়র ডাক্তারদের কাছে যারা আমরা জানি যে তারা শিক্ষিত, তাদের কাছে পশ্চিমবঙ্গের, ভারতবর্ষের যারা সাধারণ মানুষ, তারা এটা এক্সপেক্ট করে যে যখন ওষুধের দাম বাড়ে, যখন ড্রাগ কোম্পানিগুলো মানে ওষুধের কোম্পানিগুলো নিজেদের মধ্যে কম্পিটিশনের কারণে নানা সস্তার ড্রাগ, নানা সস্তার ওষুধ নিষিদ্ধ করে দেয়। শুধুমাত্র কিন্তু এই জন্য নিষিদ্ধ হয় ব্যাপারটা এরকম নয় যে হ্যাঁ সেখান থেকে কিছু বিষক্রিয়া হচ্ছে। যেমন গত বছর আমরা দেখলাম যে আমেরিকাতে একটা চোখের ড্রপ নিয়ে বিতর্ক হলো, বিতর্কটা কিন্তু চলছে, হ্যাঁ নিষিদ্ধ হয়েছে। এই যে রানিটিডিন, এই যে এন্টেরোকুইনল, এই যে এগুলোকে নিষিদ্ধ করা হয়েছে। এই যে বড় বড় কোম্পানিগুলো, এন্টেরোকুইনল এখনো সস্তা, রানিটিডিন এখনো সস্তা। তাহলে এই যে বড় বড় ড্রাগ কোম্পানিগুলো নিজেদের মধ্যে কম্পিটিশন করে ডাক্তারদেরকে ঘুষ খাইয়ে, সে ঘুষের যা পরিমাণ সে ভাবা যায় না। তাদেরকে 5 স্টার হোটেলে আমেরিকায় তার ছেলে মেয়ে বউ বাচ্চাকে নিয়ে প্রতি বছর ঘুরতে যাওয়া, কনফারেন্সের নামে তাদেরকে দুনিয়া ঘোরানো, তাদের দুনিয়ার সবকিছু ফ্রি। এই যে একটা অত্যাচার চলছে, সাধারণ মানুষ যে ওষুধের উপর নির্ভরশীল, যারা বড় বড় কর্পোরেট সেক্টরে যান না, যারা আরজি করে যান, আরজি করে গিয়ে যারা চিকিৎসা করাতে বাধ্য হন, সেখানেই লাইন দিতে তারা কোটি কোটি লক্ষ লক্ষ মানুষ যান, পিজিতে যান, আরজি করে যান, সরকারি হাসপাতালে যান। তাদের সঙ্গে ডাক্তারবাবুদের একটা বোঝাপড়া হওয়ার চেষ্টা হয়, সেই বোঝাপড়ার জায়গাটাকে ধ্বংস করার চেষ্টা করা হলো। ডাক্তারদের মধ্যে এই যে বড়লোকি ভাব, এই যে আমরা শুধু বড়লোকদের চিকিৎসা করার জন্য ডাক্তার হয়েছি, আর এই গরিবগুলোকে আমরা শুধু এক্সপেরিমেন্ট করব। গরিবগুলো যখন আরজি করে আসছে, আমার পছন্দ হচ্ছে না, এই তোরা ঠিক করে দাঁড়া, তোরা ঠিক করে কথা বলতে পারিস না, এই যে প্রতি মুহূর্তে হুমকি দেওয়া। এবং তারা যদি একবারে বেশি 2 বার জিজ্ঞাসা করে, তাহলে বলছে যে তাদের সিকিউরিটি নাকি নষ্ট হয়ে যাচ্ছে। তার মানে ছোটবেলা থেকে ডাক্তারি পড়ার জন্য তারা যে লক্ষ লক্ষ টাকা খরচ করছে, নিট পরীক্ষা দেওয়ার জন্য তারা যে টিউটোরিয়াল গুলোতে যাচ্ছে, তারা ধরেই নিচ্ছে যে ডাক্তারি হওয়ার পরে এক হচ্ছে বিয়ে করে কোটি টাকা পণ নেব, বিয়ের বাজারে কোটি টাকা পণ নেব, আর একটা হচ্ছে যে আমি বড়লোকদের চিকিৎসা করে, অতি বড়লোকদের চিকিৎসা করে আমি 2 বছরে টাকাটা তুলে দেব। কারণ এই মেন্টালিটি না হলে কি করে হাসপাতালগুলোর ভেতরে এই ধরনের নৈরাজ্য চলতে পারে, এই ধরনের হোস্টেলে নৈরাজ্য চলতে পারে, হোস্টেলগুলোতে পর্নোগ্রাফি থেকে শুরু করে নোংরামির একেবারে মানে মানে শুধু ডাক্তারি না, ইঞ্জিনিয়ারিং সহ আমরা তো দেখছি কিভাবে ব্যাপারটা খুলে মেলে বেরোচ্ছে। যে লোকগুলো এভাবে পর্নোগ্রাফি দেখছে, সেই লোকগুলো বলছে যে নারী স্বাধীনতা, তারা বলছে নারী স্বাধীনতা, আবার বলছে না পর্নোগ্রাফির অধিকার আমাকে দেখার, আমাকে অধিকার দিতে হবে, এটা আমার ব্যক্তি স্বাধীনতা। তার মানে হচ্ছে যে নেশা, ভাং, গাঁজা, অশ্লীলতা, যেখানে ডাক্তাররা সেবা করতে আসছে তাদের মধ্যে, যেখানে এটা হচ্ছে একটা কালচার হয়ে দাঁড়াচ্ছে, তারা আজকে বড় বড় কথা বলছে। আমার দৃঢ় ধারণা যে এই যে সঞ্জয় রায় যে হত্যাটা এবং খুনটা করলো, ধর্ষণটা করলো, এই ধরনের কালচার যে ওখানে চলে, এটা ধর্ষণটা হয়ে খুন হয়ে গেছে। কিন্তু এই যে ডাক্তারগুলো আন্দোলনে নেমেছিল, এরা বহু ক্রাইমের সাক্ষী। এদেরকে যদি জিজ্ঞাসাবাদ করা হতো, এদেরকে ছেড়ে, এরা নিজেদের পিঠ বাঁচানোর জন্য ওখানে। হ্যাঁ, এটা তো একটা খুব মানে লেজিটিমেট কোয়েশ্চেন যে তুমি একজন ডাক্তার হয়ে যখন তুমি এত জোর গলায় বলছো যে না ওটা একজন করতে পারে না, ওটা একজন করেনি, তাহলে তুমি কেন সিবিআই এর কাছে গিয়ে বা তুমি কেন আদালতে গিয়ে তুমি এটা হলফনামা জমা দিচ্ছ না যে হ্যাঁ আমার কাছে এই তথ্য প্রমাণ রয়েছে যে এই জিনিসটা একজন করেনি, এটা একজন করতে পারে না? না, ওর তো ওদের উকিলও তো বলতে পারে। হ্যাঁ, ওদের উকিলও তো বলছে, ওদের উকিল তো শেষ পর্যন্ত কেসটা ছেড়ে দিল যে ওরা যে দাবিগুলো করছে সেই দাবিগুলো ইয়ে নয়, মানে ওদের উকিল বলতে এটা পরিবারের উকিল ছিল, পরিবারের উকিল ছেড়ে দিল যে নাম করা উকিল। হ্যাঁ, তিনি নাম করা উকিল। আদালতও তো জিজ্ঞাসা করলো না। গোটা যে এই যে আদালতের যারা সর্বোচ্চ বিচারপতি, তারাও ভাবছে যে আমার তো বয়স হয়েছে, আমাকে ডাক্তার থেকে চিকিৎসা করতে হবে, এদের তো তারাও কাউকে চটাচ্ছে না। এমনই একটা হাবভাব ছিল, মানে
যখন বৃন্দা গ্রোভার এই কেসটা ছেড়ে দিল এবং বৃন্দা গ্রোভারের অফিস থেকে, বৃন্দা গ্রোভার সরাসরি কিছু বলেনি, কিন্তু তার অফিস থেকে এই জিনিসটা বলা হচ্ছে যে এনার পরিবারের লোকেরা খানিকটা সেই জুনিয়র ডাক্তারদের মতো আচরণ করছে। আমরা তো ওই তদন্ত বা রিপোর্ট এর বাইরে গিয়ে কিছু বলতে পারি না। আমি কিছু একটা মানে ওকালতি করতে গিয়ে যখন আদালতে কোনো সওয়াল জবাব করছি, সেই সওয়াল জবাবটা কোনো না, আদালতে যারা বসে আছে তারা ভগবান নয়। হ্যাঁ, ভগবান নয়, তারা ভগবান নয়, তাদের এটা দায়িত্ব ছিল। একদম। বৃন্দা গ্রোভার বলতে পারেন না, এটা উনি 2 মাস পরে বুঝলে তো হবে না। তার আগে 14টা লোকের প্রাণ চলে গেছে। তিনি ওখানে একটা হিয়ারিং এর পেছনে 2 ঘন্টার জন্য 15 লক্ষ টাকা নিয়েছেন। কে পায় ভারতবর্ষে 2 ঘন্টার জন্য? তার মজুরি হচ্ছে 15 লক্ষ টাকা। কে পায়? তাহলে ওই যে লোকটা 2 ঘন্টার জন্য 15 লক্ষ টাকা মজুরি নেন, তিনি 2 মাস পরে বলছেন নাকামি করে যে না আমার এটা জানা ছিল না যে তোমরা জুনিয়র ডাক্তারের মতো তুমি 15 লক্ষ টাকা 2 ঘন্টার জন্য পাচ্ছ, মানে তোমাকে 24 ঘন্টা খাটতে হবে, তোমাকে জানতে হবে। আর যিনি ওখানে আদালতে বসে আছেন সর্বোচ্চ বিচারপতি, তিনি 2 ঘন্টায় কত টাকা মাইনে পান? তিনি 2 ঘন্টায় কত টাকা মাইনে পান? তিনি 15 লক্ষ না, তিনি তার ডবল পান। তাহলে কথাটা হচ্ছে যে তিনি ওখানে বসে আছেন, তিনি জিজ্ঞাসা করবেন না যে প্রমাণ লোপাট কথাটার মানে কি? তিনি বলছেন, বিবৃতি দিচ্ছেন যে না উই আর ভেরি কনসার্ন। কনসার্ন কিসের? কি নিয়ে কনসার্ন হলে তুমি? যে তুমি গোটা সমাজকে যেরকম মিডিয়া বিশৃঙ্খলা ঠেললো, তুমিও তো বিশৃঙ্খলা ঠেললে। তুমি কেন সিনিয়র ডাক্তারকে ডাকোনি? 2 মাসের জন্য চিকিৎসা ব্যবস্থা। টিভিতে আমরা দেখলাম হাততালি দিয়ে সিনিয়র ডাক্তাররা লাইন দিয়ে পদত্যাগ, কি জানো, ডিউটি অফ করলো। ফাজলামি হচ্ছে। বিচারপতিরা বলতে পারেননি কালকে আপনার রেজিস্ট্রেশনটা আমার কাছে জমা দিয়ে চলে যান? আপনারা শুনলাম একটা পদত্যাগ করেছেন, ভেরি গুড, ওয়েল ডান, তোমরা তোমার রেজিস্ট্রেশনটা আমাদের কাছে জমা দিয়ে চলে যাও। ফাজলামি হচ্ছে। 2 মাস পরে দেখামি হচ্ছে। 15 লক্ষ টাকা তুমি আমার ট্যাক্সের টাকা নিয়েছো। আদালত কিরকম ছেড়ে দিস না। জুনিয়র ডাক্তারদের বিরুদ্ধে বলা যাচ্ছে সহজে, ঠিকই আছে, বলা হচ্ছে। সিনিয়র ডাক্তারদের বিরুদ্ধে বলা হচ্ছে। আদালত কি ফাজলামি করার জায়গা? আমার তোমার মাইনে নিচ্ছ না একদম। তাহলে কথাটা হচ্ছে যে তুমি গোটাটা এই 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 যেহেতু তুমি 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 তোমার শরীর খারাপ হলে তুমি তো আর্জি করে যাও না, তুমি তো অ্যাপোলোতেই যাও। তাই জন্য তোমাকে তুমি ওই কুণাল বাবুকে চটাবে না, মানে দিল্লির কুণাল বাবু হোক আর হায়দ্রাবাদের কুণাল বাবু হোক, তুমি চটাবে না। তুমি জানো যে তোমার শরীর খারাপ হলে তুমি ওইখানেই যাবে যেখানে ওই কুণাল বাবুর ভাই ভাই বা ভাসুর আছে। তাহলে কথা হচ্ছে তোমাদের একটা ককাস তৈরি হয়েছে, আমরা বলি ককাস। এই ককাসের মধ্যে তুমি কাউকে চটাচ্ছ না। ভারতবর্ষের সাধারণ মানুষের, আবার তোমরা বড় বড় কথা বলো যে যারা ভোটবাজ, যারা রাজনীতি করে, তারা পপুলিস্ট রাজনীতি করে। বেশ করবো, পপুলিস্ট রাজনীতি করবো। তোমাদের তো পপুলিজমের কোনো কিছু নেই, তোমরা তো পয়সা ছাড়া কিছু বোঝো না। তোমরা তো পয়সা নেবে। এমনকি আমার তোমার মতো হাইকোর্ট দিয়ে বিচারপতিরা তো আমরা যে রাস্তা দিয়ে যাই সে রাস্তা দিয়ে যায় না, অ্যাডভোকেটরা তবু যায়, আমাদের রাজনৈতিক নেতা নেত্রীরা তবু ওখান দিয়ে যায়, 4টে বডিগার্ড থাকলেও যেতে হয়। তোমরা তো কোথা দিয়ে যাও আমরা জানতেও পারি না। তোমরা তো মাফিয়াদেরও এক কাঠি ওপরে। তাহলে তোমরা এমন একটা জীবন যাপন করো, আমরা জানি না, আমরা তোমাদের দেখতে পাই না। তোমরা যখন গিয়ে আবার সাংসদ হও তখন দেখতে পাই। তাহলে কথাটা হচ্ছে যে তোমাদেরকে দেখা যায় না, তোমাদেরকে নির্বাচিত করা যায় না, তোমাদেরকে সরকার কখনো নির্বাচিত করতে পারবে না, পার্লামেন্ট নির্বাচিত করতে পারবে না। যেই কথাটা আসছে পার্লামেন্ট আদালত নির্বাচিত করুক, অমনি তোমরা বলছো যে না আমরা নিজেরা ঠিক করবো, আমার পরে কে উত্তরাধিকারী। এটা জমিদারি ব্যবস্থা নেই। তারপরে 7 কোটি কেস ঝুলে থাকবে, একটা শ্রমিক তার কেসের জন্য 14 বছর ধরে অপেক্ষা করবে। ফাজলামি হচ্ছে। তাহলে কথাটা হচ্ছে এই গোটা সিস্টেমটা, এই যে গোটা এই আর্জি করে এই জুনিয়র ডাক্তারদের পৃষ্ঠপোষকতা করেছে, তাদের এই নোংরামির পৃষ্ঠপোষকতা করেছে, এই কি বলে প্রমাণ লোপাটের মতো একটা অত্যন্ত কি বলে কুসংস্কারাচ্ছন্ন কথাকে পৃষ্ঠপোষকতা করেছে। আর মেয়েদের সুরক্ষা ওদের মুখে মানায়, মেয়েদের সুরক্ষার কথা ওদের মুখে মানায় না। যারা প্রতি মুহূর্তে হয় ঘোমটা আর না হয় বোরখা, আর না হলে তুমি উলঙ্গ ঘুরে বেড়াও। হয় তুমি বোরখা পরো, না হলে তুমি মাথায় ঘুমটা দাও, আর না হলে তুমি উলঙ্গ ঘুরে বেড়াও। এটাই যাদের সংস্কৃতি, যারা প্রচার করে, তারা বলছে তারা আজকে নারী স্বাধীনতার কথা বলছে, মেয়েদের সুরক্ষার কথা বলছে। তাদের মুখে আমরা মেয়েদের সুরক্ষার কথা শুনতে চাই। সেই রঞ্জন গগৈয়ের উত্তরাধিকার
না, কল্যাণদা যে কথাটা বলছিল সেটার সূত্র ধরেই আমি একটু বলি যে হ্যাঁ, মেদিনীপুরে যে ঘটনাটা ঘটেছে এইটা কোনো মিসহ্যাপ নয়। এই জিনিসটা কিন্তু বিগত বেশ বহু বছর বা বহু দশক ধরে হয়ে আসছে, যে সরকারি হাসপাতালের ডাক্তাররা তাদের সরকারি হাসপাতালের ডিউটিকে নেগলেক্ট করে প্রাইভেটে তারা সেই সময় প্র্যাকটিস করছে। আমার নিজের অভিজ্ঞতা রয়েছে, এটা শুধু আমার অভিজ্ঞতা কেন, এখানে অনেকেই রয়েছে। বর্ণালীদি তোমারও অভিজ্ঞতা রয়েছে, কল্যাণদা আপনারও অভিজ্ঞতা, ওপেন সিক্রেট। আজকে এই ঘটনাটা ঘটে গেছে, এই ঘটনাটা আজকে ঘটে গেছে এরকম নয়। আমার যেটা, আমি এটা বলবো যে আমার অবজারভেশন এইটা, যে এই ঘটনাটা ওরা অন্যভাবে, মানে এই দ্রোহ টোহ একটুখানি থিতিয়ে যাচ্ছে। ওদের বাজার দরটা এই যে 8 কোটি টাকা না কত টাকা উঠেছে, সেই আর টাকা উঠছে না, এই ক্রাউড ফান্ডিং আর হচ্ছে না, একটু থিতিয়ে গেছে। আবার তো ক্রাউড ফান্ডিং একটু করতে হবে, নাহলে টান পড়ছে যেহেতু। তো কারণ শুধুমাত্র ওই টিএনটি বারের বিজ্ঞাপন দিয়ে টাকা উঠছে না। সিপিআইএম তো টাকাটা নেওয়ার চেষ্টা করেছিল। সিপিআইএম এর 34 বছরে ওদেরকে যদি জিজ্ঞাসা করো সেটা যে তোমাদের সব থেকে বড় কাজ কি, ওরা না বলবে পঞ্চায়েতি রাজ, না বলবে বাইপাসের ধারে হসপিটাল, তারা বলবে বাইপাসের ধারে হসপিটাল, ওখান থেকে টাকা আসবে। এখন ভেবেছিল এই সুযোগে যদি আবার ওদের কাছ থেকে টাকাটা নেওয়া যায়। একদম, এবার এই তো বাংলা কথা, একদম বাংলা। এবার কি হলো যে ওরা করছে কি, যে এই ঘটনাটা এই সময় এই স্যালাইনের ওপর চাপিয়ে দিয়ে ওরা আবার একটা ক্যাওস তৈরি করার চেষ্টা করছে। এই জিনিসটা, এই ডাক্তারদের নেগলিজেন্সি, সরকারি হসপিটাল সেখানে ডাক্তারদের নেগলিজেন্সি, তাদের ডিউটি কামাই করে অন্য জায়গায় প্র্যাকটিস করে, এটার জন্য আজকে রোগী মরেছে। কথা বলছো, তোমার 2 বছর আগে যে টিকাগুলো দেওয়া হলো, যেটা আজকে প্রমাণিত হলো যেটা ফেক টিকা, করোনা, একটাও ডাক্তার সেদিনকে তারা জানতো না, সেদিনকে তারা সব জানতো। বহু ডাক্তার টিকা নেয়নি সেদিনকে, তারা সব জানতো। টিকা জোর করে পুশ করানো হয়েছে, আমাদেরকে ছোবে না, দূর থেকে চিকিৎসা করবে। তোমরা জানো না যে করোনার নামে কি ধরনের অপপ্রচার হয়েছে? বড় বড় নার্সিং হোম গুলোতে মেশিনগুলোকে বাঁচানোর জন্য প্রায় মাইনাসের ডিগ্রিতে আইসিইউ আইসিসি গুলো রান করে, সেখানে বুড়ো মানুষগুলোকে নিয়ে গিয়ে ব্যাকটেরিয়াল ইনফেকশনে তারা মারা যাচ্ছে, সেকেন্ডারি ইনফেকশনে তারা মারা যাচ্ছে, এবং সেটা হসপিটাল অ্যাকোয়ার্ড ইনফেকশনে মারা যাচ্ছে। সেন্ট্রালি এয়ার কন্ডিশন হসপিটাল, তোমরা জানো না যে একটা স্বাস্থ্য কেন্দ্র যেখানে যদি সেন্ট্রালি এয়ার কন্ডিশন হয় তার থেকে নরক আর কিছু হতে পারে না। সেখানে মেশিনকে বাঁচানোর নামে কি ধরনের ঠান্ডা ওখানে হয়, আমার তোমার মানুষগুলোকে মেরে ফেলে লক্ষ লক্ষ টাকা তুমি আদায় করছো, তুমি জানো না? তুমি তখন কোনো কথা বলো না, তুমি এই করোনার ফেক টিকা নিয়ে কথা বলছো না, আজকে তুমি ওষুধ নিয়ে কথা বলছো। তোমাদের মতো মিথ্যাবাদীদের কাছে মানুষ যেতে বাধ্য হয়, এটা আমাদের দুর্ভাগ্য। না, সেটাই, মানে যেটা বলছিলাম সেটা হলো গিয়ে এই ধরনের ঘটনা আজকে হয়নি। তো আজকে ওরা এইটাকে আবার নতুন করে একটা নতুন মোড়কে, পুরানো দ্রোহটাকে আবার পুনরুজ্জীবিত করার একটা চেষ্টা নিয়েই ওরা এইটাকে নিয়ে হল্লা শুরু করে আজকে নিজেরাই ফেসে গেছে। না, এটা হতেই পারে, এটা হতেই পারে। সেটা হচ্ছে যে একটা ড্রাগ, সেটা মানে সবসময় আমি রেনিটিডিন কিন্তু এখনো খাই, আমি কিন্তু এন্ট্রোপিনাল পার্সোনালি খাই, আমাকে কোনো ডাক্তার লিখে দেয় না, আমি এন্ট্রোপিনাল খাই, আমার সস্তাও হয়, আমার সুবিধাও হয়। এবার সেটা ভুল করছে কি ঠিক করছে জানি না, হয়তো 10 বছর পরে দেখা যাবে ভুল করেছি। কিন্তু কথাটা হচ্ছে এটা যখন সামগ্রিক ভাবে একটা চলে, সামাজিক ভাবে একটা চলে, তখন সত্যি একটা ট্রায়াল এন্ড এরারের মধ্যে দিয়ে চলে। মানে তুমি নিজে একজন পরিসংখ্যানবিদ হিসেবে তুমি এই জিনিসটা তো জানোই যে একটা ড্রাগ সেটা ঠিক না ভুল, সেটা হিউম্যান মানে কনজাম্পশন করা উচিত কি উচিত না, এটার জন্য তো একটা দীর্ঘ প্রসেসের। আমি ঠিক সরকারের পক্ষে কথা বলছি, ডাক্তারকে আমি বলছি যে এটা স্বাভাবিক, এখানে ডাক্তারদেরও খুব ভুল হয়নি, এখানে সরকারেরও খুব ভুল হয়নি, এখানে এটা একটা নরমাল প্রসিডিউর। কিন্তু সেইটাকে তুমি যখন বলছো যে আমরা সব ঠিক, তখন আমি প্রশ্ন করি তোমরা ঠিক নও, তোমরা 2 বছর আগেও একটা ফেক ড্রাগ নিয়ে কোনো কথা বলো। যাই হোক, আমরা অনেকক্ষণ ধরে আলোচনা করলাম আমাদের বেশ কিছু অভিজ্ঞতা নিয়ে, বা ঠিক এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা কি দেখলাম, কি দেখতে পাচ্ছি। আগামী দিনে হয়তো আরও অনেক কিছু দেখতে পাবো, কারণ আবারও শুনছি নাকি আবারও দ্রোহের আগুন জ্বলবে, আবারও রাত দখল হবে, আবারও মহামারী আসবে, কিন্তু আবারও মুখে মাস্ক পরতে হবে। হ্যাঁ, কিন্তু সাধারণ মানুষ, গরিব খেটে খাওয়া মানুষ,
এই সবকটা সমস্ত এই যে মহামারী বলো বা এই দ্রোহ বলো, সব কিছুতে কিন্তু দিনের শেষে ওই গরিব মানুষগুলো যারা দিন আনে দিন খায় এবং তাদের ভোট এবং তাদের ভোটেতেই সবকিছু নির্বাচিত হয়, এরাই কিন্তু সব থেকে বেশি এফেক্টেড হয় এবং তারা নির্ধারণ করে এবং তারাই নির্ধারণ করবে। তুমি যতই 15 লক্ষ টাকা 2 ঘন্টায় পাও, ভারতবর্ষের এই 140 কোটি মানুষের মধ্যে এই যে লোকগুলো মাসে 5,000 টাকা রোজগার করে, তাদের ভোটেই তোমার ভবিষ্যৎ নির্ভর করে এবং তাদের এটা তোমাকে মেনে নিতে হবে। এটাই গণতন্ত্র। তারাই কিন্তু গিয়ে এই সমস্ত ব্যাপারটায় এই সিস্টেম বলো বা কর্পোরেট বলো, তাদের কাছে এরাই নিষ্পেষিত হয়। দিনের শেষে এই জিনিসটাই আমরা দেখতে পাচ্ছি।